পুলিশকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিটি অপরাধেই দ্রুত পদক্ষেপ নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবীর নানা আয়োজন, মহানবীর শিক্ষা ও আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান। সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বর্তমান জেলারাই থাকবেন দায়িত্বে। এবং দেশে হামে মোট মৃত্যু 950, গত একদিনে প্রাণ গেছে আরও 7 শিশুর, আক্রান্ত 1100-রও বেশি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি অরণ্যবিদ্যা ইউনুস এবং আমি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। পুলিশ বাহিনীকে ধীরে ধীরে আরও জনবান্ধব করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রাতারাতি কোনো পরিবর্তন আশা করা ঠিক হবে না। দীর্ঘদিনের কাঠামোগত সংকট কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন। এজন্য দেশের সব নাগরিকের আন্তরিক সহযোগিতা দরকার। বেলা 11:30টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিএনপি আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এমন একটি ঘটনাও ঘটেনি যেটির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি। দুষ্টের দমন শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে। তাদেরকে আমরা পুরস্কৃত করছি, অ্যাওয়ার্ড দিচ্ছি, সনদ দিচ্ছি, বিভিন্নভাবে পদক দেওয়া হচ্ছে ভালো কাজের জন্য, তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য। তবে আমরা দুষ্টের পালনও করব। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। তবে ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। নানা আয়োজনে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনটি উদযাপনে বের করা জশ্নে জুলুসে রাসূলের আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। বারোই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারির নেতৃত্বে লাখো নবীপ্রেমী সুফিয়াবাদী জনতার অংশগ্রহণে বের হয় জশনে জুলুস। এতে মাইজভান্ডারি সবাইকে ফরজের পাশাপাশি রাসূলের সুন্নতের উপর বেশি বেশি আমল করার আহ্বান জানান। আল্লাহ পাক কোরআনে বলেছে, ওয়াসকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিড কনফার এ গ্রেট ফেভার অন দ্য বিলিভার্স। উনি সবচেয়ে বড় গ্রেট ফেভার, বড় ইহসান আমাদের জন্য করেছেন, আল্লাহ রাসূলকে আমাদের জন্য প্রেরণ করে। আলহামদুলিল্লাহ। পরে আশেকানে গাউসিয়া রহমানিয়া মইনিয়া শহীদিয়া মাইজভান্ডারি ও নবীর তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করে। এতে অংশ নিয়ে নবীপ্রেমীরা রাসূলের জীবনাদর্শ তুলে ধরেন। নবীর দরুদ এবং সালামের শকর গুজারি, আল্লাহর ইবাদতের মাধ্যমে, বন্দিগির মাধ্যমে, জিকিরের মাধ্যমে, রসুলের দরুদ এবং সালামের মাধ্যমে আল্লাহর দরবারে শকর গুজারি করা। এদিকে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে দেওয়ানবাগী দরবারে বের হয় আনন্দ মিছিল। এ সময় ডক্টর কুদরতে খোদা নবীর আদর্শ অনুসরণ করে চলার আহ্বান জানান। নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ শুভ জন্মদিন। আজকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের জন্যে, শুধু মানুষের জন্যে নয়, সারা সৃষ্টিকুলের জন্যে আজকের এই দিন আনন্দের দিন। এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাজধানী মোহাম্মদপুরে সেহাবিয়া দরবার শরীফ কেন্দ্রীয় কমিটি এবং আঞ্জুমানে সেহাবিয়া সোহেল ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। দিনটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে নবীপ্রেমীরা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোরে ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রা বিরতি করে। বিমানবন্দরে প্রায় 1 ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান। দেশে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের কোনো সংকট নেই এবং কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরকারের হাতে মজুদ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার, ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং শিক্ষার্থীদের মধ্যে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সার বিতরণ নিয়ে ডিলারদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল তা দূর করতে পরিপত্র জারি করা হয়েছে। এতে স্পষ্ট করা হয়েছে, বর্তমানে দায়িত্ব থাকা ডিলাররাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার উত্তোলন এবং বিক্রির সঙ্গে যুক্ত থাকবেন। একটি কমিটি করে দিয়েছে কৃষি মন্ত্রণালয়কে এ বিষয়ে সহযোগিতা করবার জন্য। আসলে সারের ক্রাইসিস কোথাও নাই, যথেষ্ট মজুদ সরকারের রয়েছে। ডিলারদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে ডিলারদের ধারণা ছিল যে তাদেরকে আমরা বাতিল করে নতুন ডিলার নিয়োগ করব। কিন্তু ইতিমধ্যে গতকাল আমরা একটা পরিপত্র জারি করেছি। সেই পরিপত্রে আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে চলমান সারের ডিলার যারা আছে দায়িত্বে, তারাই সার উঠাবে এবং বিক্রয় কার্যক্রমের সাথে থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আমরা কোনো ডিলার বাতিল করছি না। লালমনিরহাট সদর হাসপাতালে বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার, পরিচ্ছন্নতা নিশ্চিত, অনিয়ম দুর্নীতি প্রতিরোধ এবং রোগীদের সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দুপুরে সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এই নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, বিদ্যমান সুযোগ সুবিধা কাজে লাগিয়ে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় জনবল ও বিভিন্ন সুবিধার ঘাটতি থাকলেও সরকার নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এর আগে জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে সারের ঘাটতি নেই। বিতরণ কার্যক্রম আরও জোরদারে ডিলার ও খুচরা বিক্রেতার সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান তিনি। গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম এবং হামের উপসর্গে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে 950 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত একদিনে হাম এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1178 জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন 73 জন। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 851 শিশুর, আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 99 শিশু। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী কোনো শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রতিটি শিশুর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করছে সরকার। দেশের 62 জেলার 150টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা। আমাদের প্রাথমিক শিক্ষার জন্য প্রধান গোল দুটো। একটা হলো কোনো শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না, সো নো চাইল্ড আউট অফ স্কুল। আর দ্বিতীয় হলো প্রত্যেকটা শিশুকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আগামী দিনগুলোতে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা সরকারি প্রাথমিক স্কুলে মানে 65,000 প্লাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মিড ডে মিলটা পৌঁছে যাচ্ছে ইনশাআল্লাহ। রাজধানীর অলিগলি থেকে প্রধান সড়ক, এমনকি ভিআইপি সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার অবৈধ অটোরিকশা। ব্যাটারি চালিত এই অটোরিকশার অতিরিক্ত গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবুও যেন সড়কে এই বাহনের
দাপটি বেশি। প্রভাবশালী ও ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে থাকা এসব অটোরিকশার কারণে বাড়ছে যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনা। আনসারুল ইসলামের ক্যামেরায় তারিফ একান্তের রিপোর্ট। অ্যাম্বুলেন্সের সাইরেন, ট্রাফিক পুলিশের সংকেত কিংবা এআই ক্যামেরা, কোনো কিছুতেই যেন তক্কা করছে না ব্যাটারি চালিত অটোরিকশা। রাজধানীর ভিআইপি সড়ক থেকে অলিগলি সবখানেই অবাধ চলাচল এসব যানবাহনের। রাজধানীর গুলশান, কারণবাজার, কাকরাইল ও বাংলা মোটর সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অটোরিকশার চার্জিং স্টেশন। এর বেশিরভাগই পরিচালিত হচ্ছে অবৈধভাবে। ঢাকা শহরটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওদের আসছে গ্রামের থেকে আসছে, কোনো ওদের সিগন্যাল মানে না, কোনো কিছু জানে না, মূর্খ, ডাকাত, আওয়ামী লীগের কিছু বিতাড়িত বঞ্চিত লোক এরা অটো চালাইতেছে। চোরাইভাবে চার্জ পর্যন্ত দিচ্ছে। চোরাইভাবে চার্জ দেওয়ার কারণে একদিকে বিদ্যুতের ঘাটতি আছে এবং সরকার বিভিন্ন বড় ধরনের একটা রাজস্ব থেকে ফাঁকি পাচ্ছে। ক্ষতিকর বিষয় তো আছে, অনেকগুলা বিষয়, ক্ষতিকর বিষয় বেশি আসলে। যেহেতু পায়ে রিক্সা চেষ্টা করি পায়ে রিক্সায় আসতে, অনেক ক্ষেত্রে হয় না আর কি, পাই না। বেড়ে যাওয়াতে পায়ে রিক্সা দেখা যায় না এখন। সাম্প্রতিক সময় অটোরিকশার কারণে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নতুন করে আলোচনায় এই বহনটি। সড়কের শৃঙ্খলা ফেরাতে কার্যকর ব্যবস্থা নেওয়ায় চালক ও যাত্রীদের। আমরা তো ভিআইপি রোডে আসতাম না, ম্যাডামেরা জোর করে আমারে আনে, আবার ম্যাডামেরা গাড়ি থেকে নামে যায়, ওদেরকে বলেও না, বলে মামা আমরা নিয়ে আসছি কি ভালো কি মন্দ। আমি সেই দিনকে এইখানে এক ম্যাডাম, আমি পার হইতাম না চক্কর, পার হয়ে আমার জোর করে পার হইলো, এখানে ট্রাফিক ধরে আমার তার তুই ছিঁড়ে দিল। ম্যাডাম শুল করি, ম্যাডামেরা বলতেছে ম্যাডাম আপনি নামি যান, শুল করে নামে গেল। এটা আমরা সবসময় আসি না, যেদিন বন্ধ থাকে, সরকারি বন্ধ টন্ধ থাকলে আমরা আসি। সরকার যদি কোনো ব্যবস্থা করে তাহলে আমাদের জন্য ভালো হয়। অবৈধ কইতাছে, অবৈধ চলতেছে তো ঠিকই, তবে বন্ধ করলে আমার এটা কিছু আমার এটা চলার মতন একটা পরিস্থিতি ভাগ করে দিই। আমরা তো না পারতে মনে করেন অটো চালাই, বউ বাচ্চা আছে, কিচ্ছু করার নাই। এখন মনে করেন দেশের লাগে অটোয় আপনার গাড়ি চললে কারেন্টের বিদ্যুৎ ক্ষতি হয়, ঠিক আছে আমি মানি। আমরা যে কোনো একটা কাজের দেখ। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী এক বছরে বিভিন্ন ধরনের থ্রি হুইলারের কারণে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 1376 জন। তারিফ একান্ত, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ, দর্শক আপনারা দেখছেন এশিয়ান প্রাইম নিউজ, সাথে আছি আমরা দুজন, আমি অরণ্যবিন্দু ইউনুস এবং আমি সাবরিনা জিয়া। এ পর্যায়ে থাকছে সারা বাংলা। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার মাধবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানায় সকালে মেশিনে গরুর জন্য ঘাস কাটছিলেন অমরেন্দ্র ভৌমিক। এ সময় মেশিনে বিদ্যুতের তারে লিকেজ থাকায় পুরো মেশিনটি বিদ্যুতায়িত হয়ে যায়। স্বামীর চিৎকার শুনে বাঁচাতে এসে স্বামীকে স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হন স্ত্রী মীনাক্ষী রানীও। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নেত্রকোনার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস নামে এক জেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জেলে। ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এই ঘটনা ঘটে। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের জয়সেন দাস, হৃদয় দাস ও দীননাথ দাস। স্থানীয়রা জানায় রতন দাস সহ 4 জন একটি নৌকায় করে ভোররাতে হাওরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই মারা যান। আহত হন 3 জন। শরীয়তপুর থেকে ঢাকায় সহজে যাতায়াতের জন্য 4 লেন সড়ক নির্মাণের জন্য 2020 সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি প্রকল্প হাতে নেয়। কিন্তু 6 বছর পার হলেও এখনও শেষ হয়নি সড়কের নির্মাণ কাজ। এতে দুর্ভোগে এই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রিফাত আনজুম। শরীয়তপুর জেলা শহর থেকে জাজিরা নাওডোবা যাতায়াতের 18 ফুট প্রশস্তের সড়কটিকে 4 লেনে রূপান্তর করতে প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সড়কটি নির্মাণের সময়সীমা ইতিমধ্যে 2 বার বাড়ানো হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হওয়ায় যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা। মাদারীপুর, বরিশাল ও চাঁদপুরের বেশ কিছু এলাকার মানুষ ঢাকায় যেতে এ সড়ক ব্যবহার করেন।
প্রতিদিন যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত হাজারো যানবাহন এ সড়কে চলাচল করছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা পার হলেই এক্সপ্রেসওয়ে, তারপরই ওই সড়কটির 6 কিলোমিটার অংশের অবস্থা নাজুক হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। অপরদিকে যানবাহনকে সাইড দিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট। এতে ঘন্টার পর ঘন্টা সড়কে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। আজকে কয় বছর হয়েছে বাজেট হয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত এই রাস্তা ঠিক হয় না। এই রাস্তা ঠিক করে সর্বোচ্চ 1 সপ্তাহ ভালো থাকে, রিপেয়ারিং করে 1 সপ্তাহ পরে আবার এই একই অবস্থা। কিন্তু আমাদের যেই গাড়ির চাক্কা যেত 2 বছর, এই গাড়ির চাক্কা জানা 6 মাস। পাতির ড্যামারিজ, বডির ড্যামারিজ, রাস্তা উঁচা নিচা, কালবারের গাড়ি পড়ে যেতেছে, বিভিন্ন ঝামেলা। এই রাস্তা কোনো সরকারি এই রাস্তাটা সুস্থ করে ঠিক করতে পারলো না। জাজিরা থেকে এই পর্যন্ত অনেক রাস্তা ভাঙ্গা। এই রাস্তার যে অবস্থা তাতে আমাদের অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় গাড়ি চালাইতে। রাস্তার মধ্যে আড্ডা খাড্ডা অভাব নাই, ভেঙ্গেচিরে সব প্রশ্ন জেগে গেছে গা। এই দেশের কোনো মানুষ নেই, এমপি নেই, কোনো মন্ত্রী নেই, কিছু নাই। থাকলে এই রাস্তায় অত অবহেলিত থাকতো না। তবে 2027 সালে জুনের মধ্যে এই সড়কের কাজ শেষ হবে বলে জানিয়েছে জেলা সড়ক ও জনপথ বিভাগ। এই সড়ক অংশগুলো পুরাতন, যে কারণে গর্তগুলো আছে, পথহোলগুলো সব আমরা ভরাট করে রিপেয়ারের কাজ অনেক আগেই শুরু করেছি। বর্তমানে অনেকদিন হলো জাজিরা টিএনটি মোড় থেকে জাজিরা কলেজ হয়ে ঢালিগান্ধী পর্যন্ত যে অংশটুকুতে কাজ হয়নি, ওই অংশটুকুতে মেরামতের কাজ চলছে। এমত অবস্থায় সড়কটির কাজ দ্রুত শেষ করে দীর্ঘদিনের ভোগান্তি দূর করার আর্জি জানিয়েছেন স্থানীয়রা। রিফাত আঞ্জুম, এশিয়ান টেলিভিশন। প্রান্তিক কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করতে 2018 সালে পাতকুয়া প্রকল্প বাস্তবায়ন করে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্পের আওতায় সৌরবিদ্যুতের মাধ্যমে সেচ সুবিধা দিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্থাপন করা হয় 64টি পাতকুয়া। তবে স্থাপনের কয়েক বছর পর এসব পাতকুয়া এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মোহাম্মদ হানিফ মেহমুদের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জিয়াউল জিয়া। চাঁপাইনবাবগঞ্জের ভূগর্ভস্থ পানির স্তর এতটাই নিম্নগামী যে তা গভীর বা অগভীর নলকূপ দ্বারা তোলা সম্ভব নয়। পানি উত্তোলনের জন্য তাই লাখ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হয় পাতকুয়া প্রকল্প। এই পাতকুয়ার পানি থেকে কৃষকের সারা বছর ফসল ফলানোর কথা ছিল, কিন্তু সেই পাতকুয়ার পানি চাষাবাদের পরিবর্তে চাষিদের তৃষ্ণা মেটাচ্ছে মাত্র। ফলে সেচ সুবিধার অভাবে পতিত পড়ে আছে শত শত বিঘা জমি। এ নিয়ে বিক্ষুব্ধ হতাশ কৃষকেরা। পাকুয়া যেটা, সেটা তো ওখানে পানি যারা আশেপাশে যাদের জমি আছে তারাই পায়, আর তো কোনো বাকি লোকে কোনো পানি পায় না। সরকার বসাল যে মানুষজন যেন পায় নাকি, আশেপাশের মানুষ পানি পায় না। সাধারণ কৃষক আমরা পানি দেয় না এবং পাই না, ওই ডিপে কোনো আমাদের লাভ হয় না। সরকার যেটা করেছে এটা লোকের কার্যকরী লাই। দুটো একটা পানির লেগে ধানটা মরে যায়, পানি পায় না। আওয়ামী লীগ সরকার পাতকুয়া বানালছে, এটা সম্পূর্ণ বৃথা। আপনার সরকারের এটা প্রজেক্টটা সম্পূর্ণ লস প্রজেক্ট। পাতকুয়া নির্ভরশীল এলাকায় ডিপ টিউবওয়েল না থাকায় কৃষকরা কমিয়ে আনছে চাষাবাদের জমির পরিমাণ। তারা বলছেন পাতকুয়ায় সোলার বন্ধ করে মোটর চালিত সেচ যন্ত্র বসালে চাহিদা মিটবে পানির, ফসল উৎপাদন হবে দ্বিগুণ। এদিকে পাতকুয়া ব্যবহারে কৃষকদের আগ্রহ কম বলে জানিয়েছেন বিএমডির এই কর্মকর্তা। তারা পাতকুয়া যে পরিমাণ পানি ওঠে তারা এই পানিতে খুশি না। তারা ডিপ টিউবওয়েল বা শ্যালো টিউবওয়েল বা যেভাবে পানি ওঠে তারা এই ধরনের পানি নিতে কৃষকদের আগ্রহ বেশি। অন্যদিকে এই প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিএমডি এর চেয়ারম্যান। আমরা আশা করছি যে কয়েক মাসের মধ্যেই এই বিষয়ে প্রজেক্টগুলো পাস হলে আমরা কাজ শুরু করব। বরেন্দ্রভূমিতে শুরু হয়ে পরবর্তীতে বৃহত্তর রংপুর অঞ্চলেও বাস্তবায়িত হয় এই প্রকল্প। ভূপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে চাষাবাদ করতে নেওয়া হয়েছিল এই প্রকল্প। জিয়াউল জিয়া, এশিয়ান টেলিভিশন। দর্শক, এশিয়ান প্রাইম নিউজের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। ফিরে এসে আরো যা থাকছে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। পুলিশকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিটি অপরাধী দ্রুত পদক্ষেপ নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশ জুড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবীর নানা আয়োজন। মহানবীর শিক্ষা ও আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান। সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বর্তমান ডিলাররাই পাবেন দায়িত্ব। দেশে হামে মোট মৃত্যু 950। গত একদিনে প্রাণ গেছে আরও 7 শিশুর, আক্রান্ত 1100-ও বেশি। দর্শক, এশিয়ান প্রাইম নিউজ আজ এ পর্যন্তই।
পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।